আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 9 কেমিক্যাল পলিউশন অফ এয়ার, বায়ুর রাসায়নিক দূষণ। বায়ুর রাসায়নিক দূষণের আমরা গতবারে একটা ক্লাস নিয়েছি। তোমাদেরকে আগেই বলেছি চ্যাপ্টারটা অনেক বড়, আমরা আমাদের একের অধিক অনেকগুলো ক্লাস নিতে হবে। তো আজকে আমরা যখন গত ক্লাসে বায়ু দূষণ কাকে বলে, কত প্রকার কী কী দূষকগুলো কী, বায়ুর উপাদান, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা দেখব যে এয়ার পলিউটেন্ট মানে বায়ু দূষকসমূহ কী। এখানে অনেকগুলো সিলেবাসে তোমাদের অনেকগুলো দূষক সম্পর্কে সিলেবাসে আছে, তো আমরা একটা একটা করে পড়ব। আজকে আমরা প্রথমেই গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পড়ব। এটার উৎস, মাত্রা, প্রভাব এবং নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এগুলো পড়ব। আমরা জানি যে বায়ু দূষকসমূহের মধ্যে গ্যাসীয় বায়ু দূষক অন্যতম। কার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বন এই শ্রেণীর দূষক। আর এছাড়া আরও আছে এদের উৎস, মাত্রা, প্রভাব ও নিয়ন্ত্রণ আমরা এই চ্যাপ্টারেই দেখব, তবে যেগুলো সিলেবাসের ভিতরে আছে সেগুলোই দেখব। তো গ্রিন হাউস গ্যাস এবং এটার প্রভাব কী, গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড গ্রিন হাউস ইফেক্ট, এটা দেখব। গ্রিন হাউস হচ্ছে বা গ্রিন হাউস প্রভাব হলো পরিবেশের দূষণের জন্য খুবই দায়ী একটা গুরুত্বপূর্ণ সমস্যা। বায়ুমণ্ডলের প্রধানত কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস গ্যাস প্রভাব বলে। গ্রিন হাউস শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয় প্রকৃত অর্থে শীত প্রধান দেশে, যেখানে পরিবেশের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। উদ্ভিদ প্রতিপালনের জন্য বাগানে স্বচ্ছ কাছের ছাউনিযুক্ত ঘর তৈরি করা হয়। এই ঘরকে গ্রিন হাউস বা সবুজ ঘর বলে। শীতের সৌর স্নিগ্ধ দিনে পরিবেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও সবুজ ঘরের ভিতরে বায়ুমণ্ডলের তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নিয়ন্ত্রিত থাকে, ফলে উদ্ভিদের জৈবিক ক্রিয়া সম্পাদনে কোনো বিঘ্ন সৃষ্টি হয় না। কিন্তু গ্রিন হাউসের উচ্চ বায়ুমণ্ডলীয় তাপমাত্রার কারণ হিসাবে বলা যায় সৌর বিকিরণের দৃশ্যমান রশ্মি, যেটা বেগুনি, লাল এবং ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি কাচের মধ্যে দিয়ে গ্রিন হাউসে সহজেই প্রবেশ করতে পারে। কিন্তু মৃত্তিকা ও উদ্ভিদ কর্তৃক পরিত্যক্ত তাপীয় বিকিরণ অর্থাৎ বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি কাচের মধ্য দিয়ে গ্রিন হাউসের বাহিরে বায়ুমণ্ডলে ফিরে আসতে পারে না। কাচের অভ্যন্তরেই সেটা প্রতিফলিত হয়ে পুনরায় গ্রিন হাউসের মৃত্তিকা ও উদ্ভিদের উপরে আপতিত হয়, ফলে গ্রিন হাউসের অভ্যন্তরস্থ তাপমাত্রা বেশি থাকে। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ ও শক্তির মূল উৎস। সূর্যরশ্মি পৃথিবীর বুকে পড়ে মূলত দৃশ্যমান স্বচ্ছ আলো হিসাবে, এর সবটাই পৃথিবীর কাজে লাগে না। অতিরিক্ত অংশ ভূপৃষ্ঠ ছেড়ে দেয়, তবে তা আর দৃশ্যমান আলো হিসাবে নয়, অতি লাল বিকিরণ ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে। বায়ুমণ্ডলে কিছু গ্যাস আছে যারা অদৃশ্যমান আলোর জন্য স্বচ্ছ এবং তা ভূপৃষ্ঠে পড়তে কোনো বাধা দেয় না, কিন্তু এরা অতি লাল রশ্মি শোষণ করে, ফলে বিকিরিত তাপে সবটুকু মহাশূন্যে চলে যাবার বদলে কিছু অংশ বায়ুমণ্ডলে থেকে যায়। কতটা তাপ এইভাবে থেকে যাবে তা নির্ভর করে কী পরিমাণ এই ধরনের গ্যাস বাতাসে রয়েছে তার উপর। বায়ুমণ্ডলে এই ধরনের গ্যাসের পরিমাণ যত বাড়বে ততই বায়ুমণ্ডলের তাপ আটকে রাখার মতো একটা আবরণ সৃষ্টি হবে এবং তা গ্রিন হাউসের কাচের দেওয়ালের মতো কাজ করবে। এভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে সৃষ্টি করবে গ্রিন হাউস প্রভাব। যে গ্যাসগুলো অধিক মাত্রায় গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে, আমরা সবাই সেগুলো জানি, তারপরও আবার বলছি, সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড। মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন
নির্বিচারে বৃক্ষ নিধন, অধিকারে কলকারখানা স্থাপন, যানবাহন চালানো, ত্রুটিপূর্ণ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও মিথেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প ইত্যাদি তাপ ধরে রাখতে পারে। এসব গ্যাসকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এসব গ্রিন হাউস গ্যাস অধিক হারে বায়ুমণ্ডলে নির্গমনের ফলে আশঙ্কাজনক হারে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস প্রভাব এই কথাটা প্রথম আবিষ্কার করেন জোসেফ ফোরিয়ার। তিনি 1824 সালে প্রথম পৃথিবী যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে সেটা আবিষ্কার করেন। আর পৃথিবীর মানে গ্রিনহাউস প্রভাবটা আবিষ্কার করেন জোসেফ ফোরিয়ার 1824 সালে। আর 1896 সালে পৃথিবী যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে এটা আবিষ্কার করেন সোবান্তে আরহেনিয়াস। আমরা এখন একটা চিত্র দেখব কিভাবে গ্রিনহাউস গ্যাসটা কাজ করে, গ্রিনহাউসের প্রভাবটা। তো একটু তোমরা খেয়াল করো চিত্রটা। তোমরা একটু চিত্র খেয়াল করো কিভাবে গ্রিনহাউস ইফেক্টটা হয় সেটা আমরা একটু দেখো। সূর্য থেকে কিভাবে লাইট ভূপৃষ্ঠে আসছে, সারফেস অ্যাবজর্ব করছে। কিছু লাইট সারফেস অ্যাবজর্ব করছে, কিছু লাইট যখন মানে সূর্যালোক যখন সূর্য থেকে ভূপৃষ্ঠে আসার পথে কিছু সূর্য লাইট রিফ্লেক্ট করে চলে যাচ্ছে, কিছু আবার হচ্ছে বায়ুমণ্ডল গ্রহণ করছে, আর কিছু হচ্ছে ভূপৃষ্ঠে এসে আবার ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে সেটা আবারও মহাশূন্যে ফিরে যাচ্ছে। তারপরে দেখো আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড অ্যাবজর্ব করছে এবং রিরেডিয়েট হচ্ছে অ্যাটমসফিয়ারে, যে ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে। আরেকটা চিত্র আমরা খেয়াল করি, এই যে দেখো সূর্য থেকে সূর্যালোক আসছে, পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। এভাবে গ্রিনহাউস গ্যাস বা সূর্যের আলো এভাবে রিফ্লেক্ট হচ্ছে যাচ্ছে। এই চিত্রটার দিকে খেয়াল করো। বায়ুমণ্ডলের যেসব মানে গ্রিনহাউস গ্যাসগুলো তার একটা চিত্র এখানে দেখানো হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হ্যালোজেন্স, নাইট্রাস অক্সাইড, আদার গ্যাস, হ্যাঁ কী পরিমাণে সেটা আসছে। আমরা একটু খেয়াল করো, আমরা গ্লোবালি যদি দেখি গ্রিনহাউস গ্যাসগুলোর সেক্টরালি কী পরিমাণে ইমোশন হচ্ছে। 2016 সালের গ্লোবাল ইমিশনের একটা গ্রিনহাউস গ্যাসের একটা চিত্র এটা। এখানে সেক্টরালি দেখো গ্রিনহাউস ইন্ডাস্ট্রি থেকে নিজস্ব ইউজে 4.4% হচ্ছে। তারপরে আসছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কম্বাশন 24.3%, ট্রান্সপোর্ট 12.1%, শিপিং যে ট্রান্সপোর্ট সেগুলো 1.4%, ট্রান্সপোর্ট ইনক্লুডিং এভিয়েশন 1.1%, ট্রান্সপোর্ট আদার্সে 1.9%, রেসিডিয়াল মানে রেসিডেন্সিয়ালে 11%, কমার্শিয়ালি সিএনজি মানে গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে 6.7%। তারপরে হচ্ছে আনলোকেটেড কম্বাশন 3.6%, এগ্রিকালচার থেকে 11.9%, ল্যান্ড ইউজ চেঞ্জ অ্যান্ড ফরেস্ট্রি থেকে 6.6%, ওয়াস্ট হচ্ছে 3.2%, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে 5.7%, ফানজিটিভ ইমিশন হচ্ছে 5.9%। এই যে আমরা এই চিত্রটা মানে সেক্টরালি এই চিত্রটার দিকে খেয়াল করলে বুঝি যে 2016 সালে টোটাল হচ্ছে 48.5% কীভাবে
এনার্জি মানে গ্রিন হাউস গ্যাস ইমোশন হয় বিভিন্ন সেক্টরালি। আমরা এতক্ষণ চিত্রটা দেখেছি যে গ্রিন হাউসের প্রভাবে। এখন আসি, শুধু তাই না, বিভিন্ন সেক্টরে গ্রিন হাউসের যে গ্যাসগুলা কী ধরনের প্রভাব পড়ছে সেগুলো আমরা দেখলাম। এখন আসি গ্রিন হাউস গ্যাসগুলা কী কী। বৈশ্বিক উষ্ণায়নের জন্য গ্রিন হাউস গ্যাসসমূহকে দায়ী করা হয়। কতগুলো উৎস থেকে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন এগুলো উৎপন্ন হয়। গ্রিন হাউস প্রভাবের জন্য যে গ্যাসগুলো দায়ী সেগুলো সম্পর্কে আমরা একটু বলি। এই যে গ্রিন হাউসের যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো সম্পর্কে আমরা একটু দেখি। যে কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস প্রভাবের জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি মাত্রায় দায়ী থাকে। বৈশ্বিক উষ্ণায়ন গ্রিন হাউস প্রভাবের প্রত্যক্ষ ফল। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্ভিদের বেঁচে থাকার জন্য খুবই অপরিহার্য। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য উৎপন্ন করে। পৃথিবীতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের একটা বৃহৎ অংশ উদ্ভিদ খাদ্য উৎপাদনের ব্যবহারের মাধ্যমে বায়ুমণ্ডলে এই গ্যাসের মাত্রা কমিয়ে দেয়। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদনে বায়ুমণ্ডলের ভারসাম্য বিনষ্ট করে দেয়। উদ্ভিদ তার প্রয়োজনের তুলনায় বেশি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে, ফলে কার্বন ডাইঅক্সাইড অধিক উৎপাদন গ্রিন হাউস প্রভাব ঘটায়। আমরা বিভিন্ন জায়গায় মানে কার্বন ডাইঅক্সাইডের নির্গত গ্যাসের উৎস বিভিন্ন রকম হতে পারে, যেমন শিল্প প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যানবাহন, জ্বালানি, বাসস্থান, বাণিজ্যিক বিভিন্ন স্থানগুলা, ভূমি ব্যবহার ও জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানির উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, বন্টন, এইসব বিভিন্ন সেক্টরে কিন্তু আলাদা আলাদাভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এরপরে আসি মিথেন। মিথেন একটা বর্ণহীন গ্যাস যা গ্রিন হাউস প্রভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। স্বল্প বায়ুর উপস্থিতিতে এটি উৎপন্ন হয়। সাধারণত স্যাঁতস্যাঁতে স্থান, জলাভূমিতে এই গ্যাস উৎপন্ন হয়। ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে এই গ্যাস উৎপন্ন হওয়ার কারণে একে সোয়াম্প গ্যাস বলা হয়। স্যাঁতস্যাঁতে স্থান ও জলাভূমি ছাড়াও এই গ্যাস গরু, ছাগল, মহিষ, বিভিন্ন ভেড়া, বিভিন্ন প্রাণীর পরিপাকতন্ত্রে প্রাকৃতিক নিয়মেই উৎপন্ন হয়। এসব গবাদি পশু প্রতিদিন বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বৃদ্ধি করে। কতগুলো উৎস থেকে এগুলো বেশি মাত্রায় মিথেন নির্গত হয় সেগুলো যদি আমরা বলি, কোন কোন উৎস, যেমন কৃষি উপজাত, জীবাশ্ম জ্বালানি উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং বন্টন, আবর্জনা ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার ও জৈব জ্বালানি, বাসস্থান, বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্র, এগুলো থেকে বিভিন্ন মাত্রায় মিথেন গ্যাস নির্গত হচ্ছে। এরপরে আসি নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডও একটা বর্ণহীন গ্রিনহাউস গ্যাস। অনুভূতিনাশক হিসাবে এই গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসের এরূপ ভূমিকার কারণে একে হাসির গ্যাসও বলা হয়। সমুদ্র এবং ভূমিস্থ ব্যাকটেরিয়া থেকে এই গ্যাস প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হয়। 1750 সাল থেকে বর্তমান পর্যন্ত বায়ুমণ্ডলের পূর্বের তুলনায় 15% বেশি নাইট্রাস অক্সাইড বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর বিভিন্ন উৎস থেকে 7 থেকে 13 মিলিয়ন টন গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়। নাইট্রোজেন ভিত্তিক সারের ব্যবহার, মানুষ ও পশু পাখির মলমূত্র, যানবাহন প্রভৃতি থেকে বেশিরভাগ নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। নাইট্রাস অক্সাইড অ্যাসিড বৃষ্টিতে সহায়তা করে। যেসব উৎস থেকে বেশি হয় সেগুলো আমরা যদি দেখি যে কী কী: কৃষির উপজাত, ভূমি জ্বালানি ও জৈব জ্বালানি, শিল্প প্রক্রিয়াকরণ, আবর্জনা ব্যবস্থাপনা, বাসস্থান, বাণিজ্যিক অন্যান্য ক্ষেত্র, যানবাহনের জ্বালানি, এগুলো হলো উৎস। এরপরে আসি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। ক্লোরিন, ফ্লোরিন এবং কার্বনের সমন্বয়ে ক্লোরোফ্লোরোকার্বন যৌগ গঠিত। ক্লোরোফ্লোরোকার্বন সহজেই গ্যাসীয় থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করা যায়। গ্যাস হিসাবে যৌগটির বিষাক্ততার মাত্রা কম এবং সহজে এর বিক্রিয়া ঘটে না। 1970 সালে পরিচালিত গবেষণায় দেখা গেছে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের ক্ষতি সাধন করে। সাধারণত রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মানে এসি, স্প্রে, সুগন্ধির স্প্রে, পলিথিন, প্লাস্টিক প্রভৃতি ব্যবহার থেকে গ্যাস নির্গত হয়। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের ক্ষতি সাধনের ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি সহজে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এছাড়াও এই গ্যাস কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 20,000 গুণ বেশি ধরে রাখতে পারে।
মাই গড। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডল ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আরেকটা জিনিস আছে যে জলীয় বাষ্প, আমি মনে হয় লিখি নাই, ওয়াটার ভেপার, যেটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে জলীয় বাষ্পের কার্যকারিতা সবচেয়ে বেশি, কারণ গ্রিন হাউস প্রতিক্রিয়ায় সৃষ্টিতে জলীয় বাষ্প 36 থেকে 66% ভূমিকা পালন করে। জলীয় বাষ্প অন্যান্য গ্রিন হাউস গ্যাসের কার্যকারিতাকে বৃদ্ধি করে, এছাড়াও মেঘ বৃষ্টির মাধ্যমে তাপমাত্রা ধরে রাখে। এখন দেখি পরিবেশের উপরে গ্রিন হাউসের প্রভাব কী কী প্রভাব। প্রথমত তাপমাত্রা বৃদ্ধি। বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের সমন্বিত বায়ুস্তর ভূপৃষ্ঠ থেকে ইনফ্রারেড রেকে প্রতিফলিত করে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়। গবেষণালব্ধ ফলাফল থেকে জানা গেছে বিগত শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আসি জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে কি হয়েছে যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিভিন্ন স্থানে শীতের প্রকোপ কমেছে, গ্রীষ্মের প্রকোপ বেড়েছে, ঋতুগুলো অনিয়মিত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন ঘূর্ণিঝড়, খরা, বন্যা প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, এ দুটা গেল। এরপর আসি সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি। গ্রিন হাউসের ফলে সমুদ্রের পানির গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রের পানি কার্বন ডাইঅক্সাইড শোষণের পরিমাণ হ্রাস পাচ্ছে। পরিণতি হিসাবে পানিতে থাকা অণুবীক্ষণিক উদ্ভিদ প্লাঙ্কটনগুলো কার্বন ডাইঅক্সাইডের অভাবে সালোক সংশ্লেষণ করতে পারছে না, ফলে তারা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। এছাড়া পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য প্রবাল কীট সহ অন্যান্য অসংখ্য জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। এক কথায় সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। এরপরে আসি সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি। একটা ছিল সমুদ্রের পানির উষ্ণতা, আর একটা হচ্ছে উচ্চতা। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে গ্রিনল্যান্ডের বরফ, দক্ষিণের মেরুর হিমবাহ, সূর্য পর্বতশৃঙ্গের বরফগুলো গলে যাবে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রের উপকূলবর্তী বিভিন্ন বন্দর, শহর পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তারপরে দেখি যে কৃষি জমির পরিমাণ হ্রাস। কৃষি জমির পরিমাণ কিভাবে হ্রাস পাচ্ছে? উষ্ণতার পরিবর্তনের ফলে পৃথিবীতে কৃষি জমি হ্রাস পাচ্ছে। যেমন ভারতের কুলু উপত্যকার আপেল চাষের পরিমাণ হ্রাস পাচ্ছে, সেখানে পেঁয়াজ রসুনের চাষ হচ্ছে, সেই সাথে কৃষি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে। এরপরে আসি পানির যোগান ঘাটতি। গ্রিন হাউসের ফলে একদিকে যেমন ভূমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে বাষ্পীভবনের তীব্রতর হচ্ছে, ফলে ভূপৃষ্ঠের নদী, হ্রদ, খাল, বিল, অন্যান্য জলাশয়ের পানির পরিমাণ কমছে। শুধু তাই নয়, মাটির শুষ্কতাও বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূগর্ভের পানিতে টান পড়ছে। এরপরে আসি জৈব বৈচিত্র্য ধ্বংস। গ্রিন হাউসের ফলে অগণিত উদ্ভিদ, প্রাণী তথা জীব বৈচিত্র্য চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এরপরে স্বাস্থ্যজনিত সমস্যা। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে গ্রীষ্ম প্রধান দেশগুলোতে রোগ জীবাণু শীত প্রধান দেশগুলো থেকে সহজেই বিস্তার লাভ করছে। এর ফলশ্রুতিতে সারা বিশ্বে স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশজনিত বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, পিতজ্বর, হাঁপানি, অ্যালার্জি এগুলো বৃদ্ধি পাচ্ছে। এখন দেখি আমরা তখন অপকারী খারাপ দিকগুলো দেখলাম। গ্রিন হাউসের কি কোনো উপকারী দিক নাই? প্রতিকারের কোনো উপকারী সাইডটা নাই? আছে, কিছু আছে। যেমন কি আছে? শুষ্কতম এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার ফলে উপকার হবে। চীন, ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের শুষ্ক স্থানগুলো বৃষ্টিসিক্ত হয়ে উঠবে। তারপরে বরফ গলে আবাসযোগ্য জমিয়ে চাষাবাদের জমি বেড়ে যাবে। সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়া, কানাডার উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ একর এলাকা কাজে লাগানো যাবে। এই দুটা জিনিস একটা উপকারে বলা যেতে পারে। গ্রিন হাউস, এবার আসি গ্রিন হাউসের প্রতিক্রিয়ার কারণ কি কী কারণে গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়া হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য গ্রিন হাউস গ্যাসসমূহ দায়ী করা হয়। বিশ্বের জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস প্রতিক্রিয়াকে এক সূত্রে আবর্তিত বলা হয়ে থাকে। কী কী কারণগুলো আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে শিল্পায়ন। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কৃষি সমাজ শিল্প সমাজে রূপান্তর লাভ করে। 1760 সাল থেকে 1860 সালের মধ্যে ইউরোপের শিল্প বিপ্লব
বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়। শিল্প কারখানার সমূহ প্রতিদিন বিভিন্ন রাসায়নিক পদার্থ বায়ু, পানি, মাটিতে নির্গত করছে। এর ফলে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয় এবং একই সাথে পরিবেশের বিভিন্ন ক্ষতি সাধন করে। শিল্প কারখানাসমূহ বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থসমূহ বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী বলা যেতে পারে। এরপরে আসি নগরায়ন। শিল্প বিপ্লবের পর থেকে সমগ্র বিশ্বে নগরায়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উন্নত বিশ্বের সাথে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো মানে অনুন্নত দেশেও নগরায়নের মাত্রা পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে গৃহ, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি নির্মাণ, নতুন যানবাহন, গৃহ সামগ্রী, কলকারখানা প্রভৃতির সমন্বয় ঘটানো হয়। এতে মানবসৃষ্ট কর্মকাণ্ডের পরিমাণও অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে গ্যাসও বেশি মাত্রায় নির্গত হচ্ছে। এরপরে আসি বিলাস সামগ্রীর ব্যবহার। উন্নত বিশ্বের দেশসমূহ বিভিন্ন বিলাস সামগ্রী যেমন রেফ্রিজারেটর, পারফিউম, রঙিন টেলিভিশন, অ্যারোসল, এসি, প্লাস্টিক ফোম প্রভৃতি দৈনন্দিন জীবনে ব্যবহার করে। এইসব বিলাস সামগ্রীর ব্যবহারের ফলে ক্ষতিকর সিএফসি গ্যাস উৎপন্ন হয়। সিএফসি অধিক নির্গমনের ফলে ওজোন স্তরে ফাটল সৃষ্টি হয়েছে। এর ফলে পৃথিবী পৃষ্ঠ বেশি তাপমাত্রায় তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিনিয়ত সিএফসি গ্যাসের উৎপাদন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে চলেছে। তারপরে আসি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। শিল্পায়ন ও নগরায়নের ফলে জীবাশ্ম জ্বালানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কলকারখানা, যানবাহন, বাসগৃহ, অফিস আদালত, মার্কেট, বন্দর প্রভৃতি স্থানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, গ্যাস, তেল প্রভৃতি ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এসব উৎস থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলে মিশে যায়। জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, বৈশ্বিক উষ্ণায়ন ঘটায়। এরপরে আসি সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ। পৃথিবীর ভারসাম্য রক্ষায় সমুদ্রের বিপুল জলরাশি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পৃথিবীর উৎপন্ন তাপমাত্রার একটা বড় অংশ সমুদ্র শোষণ করে। বিভিন্ন তেজস্ক্রিয় বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করার ফলে সমুদ্রের পানির স্বাভাবিক ধর্ম বিনষ্ট হয়। সমুদ্রের পানিতে তেজস্ক্রিয় বর্জ্য ফেলার ফলে একদিকে যেমন সামুদ্রিক জীবনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, তেমনি সমুদ্রের পানি তাপ শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে। সমুদ্রের পানিতে অতিরিক্ত তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপের ফলে বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এরপরে আসি যুদ্ধ। বিগত শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালে সংঘটিত হয়েছে। যুদ্ধ বিগ্রহ যেসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় সেগুলো থেকে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলের সাথে মিশে যায়, যা পরিমাণ হিসাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। এছাড়াও যুদ্ধ বিগ্রহ পরিবেশের বিভিন্ন ক্ষতি সাধন করে, ফলে পৃথিবীর তাপ শোষণ ক্ষমতা হ্রাস পায়। পারমাণবিক বিস্ফোরণ। পারমাণবিক শক্তির যে কোনো ধরনের বিস্ফোরণ পরিবেশের উপর মারাত্মক বিপর্যয় বয়ে আনে। পারমাণবিক বিস্ফোরণের ফলে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে মিশে উত্তপ্ত করে। যেমন 1986 সালে সোভিয়েত রাশিয়ার চেরনোবিল নামক স্থানে যে পারমাণবিক বিস্ফোরণ ঘটে তার ফলে বায়ুমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সমগ্র পৃথিবীতে এর প্রভাব পড়ে। বৃক্ষ নিধন। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে বায়ুমণ্ডলে থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হয় তা বায়ুমণ্ডলকে দ্রুত উষ্ণ করে ফেলে। বনভূমির বাণিজ্যিক ব্যবহার, ইকোট্যুরিজম, বনভূমির উপর অবৈধ হস্তক্ষেপ, দারিদ্র্য, রাজনৈতিক পরিস্থিতি প্রভৃতির কারণে কিন্তু সব সময় আমরা দেখছি বৃক্ষ নিধন হচ্ছে। বৃক্ষ নিধন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সর্বোপরি কৃষির আধুনিকীকরণ। কৃষিতে ব্যবহৃত আধুনিক সার বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন করে, যা বায়ুমণ্ডলে গিয়ে মেশে এবং কৃষিতে ব্যবহৃত কীটনাশক সামগ্রী পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। এছাড়াও কৃষিজাত ফসল সংরক্ষণ, উপজাত তৈরির সময় ক্ষতিকর গ্যাস উৎপন্ন করা হয়, যা বায়ুমণ্ডলে মিশে যায়। এভাবে কৃষি আধুনিকীকরণ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করে। এখন আমরা এতক্ষণ তো দেখলাম যে কি কারণ, প্রতিক্রিয়া। এখন দেখি প্রভাব প্রতিরোধ কিভাবে করা যায়, কিভাবে এগুলো থেকে আমরা উত্তরণ করতে পারি। কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলেই কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রিত হবে। সৌরশক্তি যেমন বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি এগুলো ব্যবহার করলেও গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা কিছুটা নিয়ন্ত্রিত হবে। ইচ্ছামতো বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে।
বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, সিএফসি উৎপাদন ব্যবহারে আইন প্রণয়ন করতে হবে, তারপরে হচ্ছে কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করতে হবে, গ্রিন হাউসের প্রভাব সম্পর্কে গবেষণা এবং প্রতিক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক ভাবে, শুধু জাতীয় না আন্তর্জাতিকভাবে সবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং এখানে রাজনৈতিক অঙ্গীকার অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া আরও কিছু আছে, যেমন গ্রিন হাউস প্রভাব দূরীকরণের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে এবং প্রযুক্তি হস্তান্তর করতে হবে। এগুলো হচ্ছে আমরা এই ধরনের কিছু পদক্ষেপ নিতে পারি। আর বাংলাদেশ এবং গ্রিন হাউস প্রভাব গ্যাস, বাংলাদেশে গ্রিন হাউসে কী ধরনের প্রভাব পড়েছে, মানে গ্রিন হাউস গ্যাসের কী ধরনের প্রভাব আমরা যদি একটু দেখি। যেমন বাংলাদেশ যেহেতু উপকূলীয় দেশ, এই দেশে গ্রিনহাউস গ্যাসের একটা বিশাল প্রভাব পড়বে। একটা রিপোর্টে, সাম্প্রতিককালে একটা রিপোর্টে দেখা যায় যে 2050 সাল নাগাদ দক্ষিণ এশিয়ার নদ নদীসমূহ পানির প্রবাহ আশঙ্কাজনক হারে বেড়ে যাবে। এতে করে আগামী কয়েক দশকে বাংলাদেশের নদীগুলো শুষ্ক মৌসুমে মারাত্মকভাবে প্রবাহ বিঘ্নিত হবে। এছাড়া যে কারণগুলো আরও আশঙ্কা করা হচ্ছে, যেমন গ্রিনহাউস প্রভাবের কারণে ভূমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধি পাবে, এর ফলে পানির তাপীয় প্রসারণ, হিমবাহ, মেরু অঞ্চলে বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বঙ্গোপসাগরের উপর প্রভাব ফেলবে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে প্রচুর আবাদিযোগ্য ভূমি সাগরে জলমগ্ন হবে, লবণাক্ততা দেখা দেবে, যার কারণে ফসলও বিঘ্নিত হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার লবণাক্ততা বৃদ্ধির কারণে চট্টগ্রাম, পটুয়াখালী, বৃহত্তর বরিশাল এলাকার ম্যানগ্রোভ বনভূমিও ধ্বংসের মুখে পড়বে। নদ নদীতে লবণাক্ততা বৃদ্ধি পাবে, বনাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হবে, মিঠা পানির মাছগুলো এবং অন্যান্য পানির মাছগুলো বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে। পাহাড়ি এলাকা থেকে নদীবাহিত বিপুল পরিমাণে পলি নদীমুখে এবং সমুদ্র উপকূলে জমা হয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে চরমভাবে বিঘ্নিত করবে। সবচেয়ে বড় কথা হলো, গ্রিন হাউস প্রভাবের পরিণতিতে বাংলাদেশের বসবাসযোগ্য জমির পরিমাণ অনেকটাই হ্রাস পাবে এবং এর যদি হ্রাস পায় তাহলে বিপুল জনগোষ্ঠী কোথায় যেয়ে থাকবে। তো এগুলো অনেকগুলোই কারণ আছে। এখন আমরা যদি দেখি এই সমস্যার সমাধানে কি বাংলাদেশের সমস্যা সমাধানে কি করণীয়। জীবনকে কার্বন মুক্ত করতে হবে, অর্থাৎ পণ্য উৎপাদনকারী, ব্যবহারকারী, আইন প্রণেতা সবাই যদি গ্রিন হাউস সীমিত রাখার ব্যাপারে একমত পোষণ করে তাহলে সহজেই গ্রিন হাউস দূর করা যাবে। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, গৃহস্থালির বর্জ্য পচনের সময় গ্রিন হাউস গ্যাস মিথেন নিঃসৃত হয়, যা বিশ্বের উষ্ণায়নে ব্যাপকভাবে প্রভাব ফেলে। এটাকে কিভাবে সীমিত রাখা যায় এবং প্রযুক্তিগতভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। জ্বালানি সাশ্রয়, জ্বালানিকে সাশ্রয় করতে হবে। অতিরিক্ত ব্যয় কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতাকেও বাড়ায়। প্রচলিত যন্ত্রপাতির দক্ষতা এখনও 40 থেকে 60 ভাগের মধ্যে সীমিত, তাই আমাদেরকে যতটা সম্ভব জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার ক্ষেত্রে করতে হবে, মানে নিয়ন্ত্রণ রাখতে হবে। কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তির প্রচলন, সাধারণত কয়লা গ্যাসের চেয়ে দ্বিগুণ, সৌরশক্তির চেয়ে 6 গুণ, বায়ু শক্তির চেয়ে 40 গুণ এবং পানি বিদ্যুতের চাইতে 200 গুণ গ্রিনহাউস নিঃসরণ করে। সুতরাং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য উৎস ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের উদ্গীরণ হ্রাসের ভূমিকা রাখা যায়। যানবাহন সেক্টরে 25% কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের জন্য দায়ী। তো আমাদের এই অদক্ষ ট্রান্সপোর্ট সেক্টরে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড পরিবেশে নির্গত করছে, তাই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হবে আর কি। সিএনজি অলরেডি অনেক জায়গায় আমরা সিএনজি ব্যবহার করছি। আর সর্বোপরি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বনায়ন সৃষ্টি করতে হবে। দেশে নতুন করে ব্যাপক হারে বনায়ন সৃষ্টি করতে হবে, কেননা গাছ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তাদের খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাই বনায়ন যদি যত বেশি সৃষ্টি হবে, পরিবেশ সংরক্ষণও তত বেশি হবে, গ্রিন হাউস নির্গমনটাও তত কম হবে। এমনিতেই আমাদের দেশের টোটাল আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ খুবই কম এবং প্রতিনিয়ত সেটা নিঃশেষ হচ্ছে, সুতরাং আমাদেরকে এর বিকল্প নেই। তো আমরা আজকে গ্রিন হাউস বায়ুর রাসায়নিক দূষণের ক্ষেত্রে যে দূষকটা পড়লাম প্রথম, সেটা হচ্ছে গ্রিন হাউস। এবং গ্রিন হাউস সম্পর্কে মোটামুটি গ্রিন হাউস কী, এটা কী ধরনের প্রভাবে, গ্যাসগুলো কী, তারপরে এটা কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলছে, কেন, কারণগুলো কী, এবং বাংলাদেশ প্রেক্ষিত সবগুলো বিষয় নিয়ে আমরা মোটামুটি ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা
আজকে আমি এখানেই এই দূষকটা এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা অন্য একটা দূষক আমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, করোনা মুক্ত থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।